বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই আমাকে বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর সিনিয়র সদস্য নির্বাচন করার জন্য আমার জাকসুর প্রতিটা সদস্যর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি এবং মাননীয় সিনিয়র সভাপতি, আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজের কাছে এক ঐতিহাসিক দিন। এই দিনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো আপনাদের কাছে এই 33 বছর বলা হয়নি, না বলা অনেক কথাগুলো আমরা বলতে এসেছি এবং 33 বছরের কথাগুলো বলতে এসেছি। তাই আশা করি আমার সম্মানিত উপাচার্য এবং সিনিয়র সভাপতি সময়ের কারণে আমাকে থামিয়ে দিবেন না। 33 বছর যদি 5 মিনিট করে জাকসু বলতো তাহলে 150 মিনিট সময় পেত। সেই সময়টা আমি প্রথমেই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং সিনিয়র সভাপতির ক্ষেত্রে নিচ্ছি। বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ, 90-এর গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের এই দীর্ঘ 17 বছরে যে ফ্যাসিবাদী আন্দোলন, সেই আন্দোলনে গুম খুনের শিকার সকল শহীদ এবং সকল আহতদের, এবং পাশাপাশি গুরুত্বের সাথে স্মরণ করছি 24-এর জুলাই অভ্যুত্থানে রাজপথে যারা রক্ত দিয়ে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, দেশের পক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজ করার সুযোগ করে দিয়েছেন সেই জুলাই অভ্যুত্থানের শহীদদের। এবং পাশাপাশি সর্বোচ্চ সুস্থতা কামনা করছি যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তার বিভিন্ন অঙ্গহানি হয়েছে, আজকেও চিকিৎসা কেন্দ্রে হসপিটালে বসে কাঁদছে। গভীর শ্রদ্ধা এবং সমবেদনা পেশ করছি 24 আন্দোলনে যেসব শহীদ পরিবার রয়েছে আমাদের, সেই শহীদ পরিবারের প্রতি সম্মানিত উপস্থিতি আমার, এবং পাশাপাশি আমাদের জাকসু নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে জাকসু ইলেকশনের ভোট গ্রহণের সময় আমাদের চারুকলা বিভাগের সম্মানিত শিক্ষিকা ফেরদৌস ম্যামের প্রতি গভীর শ্রদ্ধা এবং জানাতে সর্বোচ্চ ইহসান কামনা করছি। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই যে আজকে আমরা জাকসু এবং শিক্ষার্থী প্রতিনিধি হয়ে কথা বলতে এসেছি, সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য মাননীয় উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এবং অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ, জাকসু নির্বাচন ইলেকশন কমিশনার ডক্টর এম মনিরুজ্জামান, সম্মানিত সদস্য সচিব মাননীয় প্রক্টর রাশেদুল ইসলাম সহ নির্বাচন কমিশনের সকল সদস্য, এবং পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম করে এই দীর্ঘ 33 বছরের জগদ্দল পাথর সরিয়ে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এই জাকসু বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রথমেই বাজেট নিয়ে কথা বলতে চাই। প্রথমে একটু বলে রাখছি, আমি খুব ছোট মানুষ। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু স্যার, তিনি জাকসুর পক্ষে একসময় সিনিয়র সদস্য ছিলেন। আজকে গর্বের বিষয় যে আমরা পাশাপাশি 2 বেঞ্চে বসে একটি কালের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অগ্রজরা কিভাবে এখান থেকে সামনে চলে গিয়েছেন। আমরা চাই এই সিলসিলা কখনো বন্ধ না হোক। সম্মানিত উপস্থিতি, বাজেটের শুরুতেই কথা বলার ক্ষেত্রে সবাইকে একটু মনে করতে চাই, আমরা মানুষটা ছোট কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আসছি। আপনারা জানেন, সম্মানিত উপাচার্য ভাষণে বলেছেন 707 জন শিক্ষক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন, কিন্তু তাদের জন্য রয়েছে 33 জন শিক্ষার্থী, শিক্ষক, সিনিয়র সদস্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ের 14,000 শিক্ষার্থীর জন্য মাত্র 5 জন। সেখানে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছে যে কোনো কারণে যদি শিক্ষার্থীদের প্রতিনিধি 2-1 কম করা যায় তাহলে বিশ্ববিদ্যালয়ে হয়তো কিছুটা সুবিধা হয়, কিন্তু সকল চক্রান্ত এবং সকল জল্পনা অবসান ঘটিয়ে 5 জন সদস্য নিয়ে জাকসু সিনেটে উপস্থিত হয়েছে। এই জন্য যারা পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মানুষ ছোট, কিন্তু কেউ আমাদের কথাগুলোকে ছোট হিসেবে গ্রহণ না করে একজন সিনেটর হিসাবে, একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে গ্রহণ করার অনুরোধ থাকবে। আমরা যে কথাগুলো বলতে এসেছি এটা আমার কথা না, আমার জাকসুর প্রতিজনের কথা না, আমার দলের কথা না, কোন রাজনৈতিক দলের কথা না, কথা এই বিশ্ববিদ্যালয়ের 14,000 শিক্ষার্থী। সেই হিসাবে আপনারা তা লিপিবদ্ধ করবেন এবং বাস্তবায়নের শিক্ষার্থীরা আপনাদের কাছ থেকে সে জবাবটা নেবে, আমরা সে আশা ব্যক্ত রাখছি। প্রথমেই বাজেট প্রসঙ্গে আসি। চলতি বছরে বাজেটের জন্য 3,50,00,000 টাকার একটি বাজেট রাখা হয়েছে, কিন্তু আপনারা কেউ কি দেখেছেন বিশ্ববিদ্যালয়ে কোনো সীমানা প্রার্থী নির্মাণ হয়েছে? আমার চোখে পড়েনি। সম্মানিত সিনেট সভাপতির কাছে প্রশ্ন রাখতে চাই, এই বাজেটের 3,50,00,000 টাকার সীমানা প্রার্থী আমরা কবে দেখতে পাবো? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের সম্মানিত ট্রেজারার স্যার এই চলতি বাজেটে মেডিকেলে যেখানে 60 লাখ টাকা ছিল সেখানে 10 লাখ টাকা বাড়িয়ে 70 লাখ টাকা করেছেন। খুবই চমৎকার, তাকে ধন্যবাদ জানাচ্ছি।
একটা পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা ধরে নিচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ব্যবহার করা ওষুধ রয়েছে 16,000, সংখ্যা আরো বেশি হবে। যদি আমরা 16,000-কে 70 লাখ টাকা দিয়ে ডিভাইডেশন করি, তাহলে আমরা দেখতে পাই একজন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী জনপ্রতি এক বছরে তার জন্য মেডিকেলের জন্য বরাদ্দ মাত্র 43 টাকা 75 পয়সা। এক বছরে একজনের জন্য মেডিকেল বাবদ ব্যয় 43 টাকা 75 পয়সা। আমি জানি না কোন দেশের চিকিৎসা ব্যবস্থায় মাত্র 43 টাকা 75 পয়সা দিয়ে একজনের চিকিৎসা করা সম্ভব। এবং আরো অবাক করার বিষয়, যদি আমি মাসে হিসাব করি, তাহলে একজন শিক্ষার্থীর জন্য মেডিকেলে বরাদ্দ দিয়েছেন মাননীয় সভাপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 3 টাকা 64 পয়সা। খুবই চমৎকার, যেখানে হয়তো আমরা নাপা পেলেও পেতে পারি, নাও পেতে পারি। এই বাজেটে আমরা খুব চমৎকার উদাহরণ সৃষ্টি করেছেন, এই জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনারা যদি শিক্ষার্থীদের কষ্ট বুঝে থাকেন, তাহলে এই বাজেটে আপনারা পরিবর্তন আনবেন এবং মেডিকেলকে আধুনিকায়নের পাশাপাশি এই বরাদ্দ কিভাবে 10 গুণ করা যায় সেই ব্যবস্থা করবেন, সেই দাবি রাখছি। আমরা দেখেছি আমাদের অধ্যাপকদের জন্য একটি ডেস্কটপ কেনার কথা রয়েছে সেখানে বাজেটে। যারা প্রথম গ্রেডের অধ্যাপক রয়েছেন, অবশ্যই শিক্ষার্থীদের পাঠদানের জন্য ডেস্কটপ দরকার রয়েছে। কিন্তু আমার প্রশ্ন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিভাগে আধুনিক মানের কম্পিউটার ল্যাব রয়েছে? যদি অধ্যাপকরা যে অ্যাসাইনমেন্টগুলো দেয়, যে প্রেজেন্টেশনগুলো দেয়, সেটা শিক্ষার্থীরা কোন জায়গা থেকে সম্পাদন করবে, সেই প্রশ্ন আমি রাখতে চাই মাননীয় সিনিয়র সভাপতির কাছে। আমরা দেখেছি গত বছর শিক্ষার্থীদের বিভিন্ন ফি থেকে বিশ্ববিদ্যালয় আয় করেছে 5,24,00,000 টাকা এবং এবছর তার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,30,00,000 টাকা। খুবই চমৎকার, শিক্ষার্থীদের থেকে আপনারা ফি বাড়িয়েছেন। এ নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় দরকার, এজন্য হয়তো বিশ্ববিদ্যালয় তার ফিটা বাড়িয়েছেন। এই জায়গায় আমি যেটা বলতে চাই যে বিশ্ববিদ্যালয় তার অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করে গত বছর 32 লাখ টাকা ইনকাম করতে চাচ্ছে, এবছর 32 লাখ টাকা ইনকাম করার পরিকল্পনা গ্রহণ করেছে। সম্মানিত সভাপতি, এখানে উল্লেখ করতে চাই আপনার বিশ্ববিদ্যালয়ে 450টি দোকান রয়েছে। এখানে ট্রেজারার স্যার থাকলে ভালো হতেন। ট্রেজারার স্যারের সাথে জাতীয় সদস্যরা বিভিন্ন দোকানগুলো ঘুরেছে এবং তার অবস্থা দেখেছে। গত 5 বছর ধরে অনেক দোকানদার কোনো ধরনের ভাড়া পরিশোধ করা ছাড়াই বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করছে। হাত বদল হচ্ছে, আপনি জেনে আপ্লুত হবেন, খুশি হওয়ার কথা আপনার। একজন দোকানদার যার মালিক বিশ্ববিদ্যালয়কে 2,000 টাকা থেকে 2,500 টাকা পরিশোধ করছে, সেখানে একজন দোকানদার যে মূলত দোকানটা পরিচালনা করছে সে 20,000 টাকা ভাড়া দিচ্ছে। বিশ্ববিদ্যালয় তার এই সম্পদের অপব্যবহার ঠেকাতে ব্যর্থ হয়েছে। আমি এখানে বলতে চাই, বিশ্ববিদ্যালয় যে 32 লক্ষ টাকা তার অভ্যন্তরীণ আয় ধরেছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সম্পদ, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, কোনো সংকট নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আয়, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ সম্পদ রয়েছে আমরা বিশ্বাস করি এবং আমরা মাঠে কাজ করে দেখেছি, যদি আমরা তার সদ্ব্যবহার করি এটা অন্তত 20 গুণ বাড়ানো সম্ভব। মাননীয় সভাপতির কাছে আমি একটি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনি বিশ্ববিদ্যালয় সম্পদ পুনরায় নিরীক্ষণ করবেন এবং বিশ্ববিদ্যালয় সম্পদ থেকে অভ্যন্তরীণ আয় থেকে আমরা যেন 3,20,00,000 টাকা আয় করতে পারি সে ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। এবং পাশাপাশি আমরা দেখেছি শিক্ষার্থীদের খেলাধুলা এবং শিক্ষার্থীদের পাঠ বহির্ভূত আপনারা এই খাতে মাত্র 60 লাখ টাকা বরাদ্দ রেখেছেন, যা আসলে খুবই ন্যূনতম এবং অভ্যন্তরীণ আয় বাড়িয়ে এই খাতে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ থাকছে। শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে আমরা দেখছি একজন শিক্ষার্থী যখন মাস্টার্স থিসিস করে তখন আপনার তাকে মাত্র অনুদান দেন 700 টাকা, যেখানে একজন শিক্ষার্থীর মাস্টার্স থিসিসটা অন্তত 3 কপি প্রিন্ট করে তাকে বিভাগে জমা দিতে হয়। তো 3 কপি মাস্টার্সের থিসিস প্রিন্ট করতে মানে সভাপতি 2,000 টাকা দরকার, সেখানে আপনি তাকে অনুদান দিচ্ছেন মাত্র 700 টাকা। এখানে আমরা বলতে চাই অবিলম্বে এই ভাতা 20 গুণ বৃদ্ধি করতে হবে, যাতে একজন শিক্ষার্থী তার গবেষণা কর্ম ফিল্ড ওয়ার্ক শেষ করে একটি প্রপার থিসিস জমা দিতে পারে এবং বিশ্ববিদ্যালয়ে মান উন্নয়ন এবং র্যাঙ্কিং অবস্থান করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। মাননীয় সভাপতি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি আমরা মানুষ ছোট হলে আমাদের বক্তব্যটা গুরুত্ব দিয়ে শুনবেন। গত 1 বছর জাকসু 8 মাস মেয়াদ পার হয়ে গিয়েছে। আপনি বলেছেন আপনি এবং করে দেখিয়েছেন জাকসু, আপনার সেই সফলতার অন্যতম জায়গা, আপনি খুব গর্ব করে বলেন জাকসু। সেই জাকসুর জন্য খুব দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, বিশ্ববিদ্যালয় তার রেভিনিউ বাজারে কোনো কোড তৈরি করতে পারেনি। আমরা কোড দিয়ে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কোড রয়েছে এবং সেখানে তারা বরাদ্দ পায়। এবং আরো সত্য কথা এই যে আপনাদের আপ্লুত হবে
যেখানে বিশ্ববিদ্যালয় খুব কৃপা করে গত বছর 10 লাখ টাকা বরাদ্দ রাখলেও এবছর বরাদ্দ রয়েছে মাত্র 5,34,000 টাকা। আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি এবং সিনিয়র সভাপতির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যে 5,34,000 টাকা এবং হল সংসদের জন্য 21টা হলের প্রেক্ষিতে 3,04,000 টাকা বরাদ্দ দিলেন, আপনি কিভাবে আগামী বছর এই ডাকসু পরিচালনা করবেন এবং কোন খাত থেকে অর্থ এনে আপনি ডাকসু ইলেকশন আয়োজন করবেন? এখানে প্রতীয়মান হয় যে সামনের বছর আপনাদের ডাকসু আয়োজন করার কোনো চিন্তা ভাবনা নেই। যদি আমার ভুল হয়ে থাকে মাননীয় সভাপতি আপনি উত্তর দিবেন। এবং পাশাপাশি দেখতে চাই যে আমাদের ডাকসু পরিচালনা করার জন্য ডাকসুদের সফলভাবে কাজ করতে পারে, আপনার কত 10 লাখ টাকা দিয়েছিলেন, কিন্তু এবছর বরাদ্দ করার কোনো আমরা দেখিনি যে আপনাদের সেই চিন্তা ছিল। আপনারা সেখানে কাজ করবেন আমরা আশা রাখতে চাই। মাননীয় সভাপতি, আমরা সমাবর্তন খাতে 5 লাখ করে বরাদ্দ দেখতে পাচ্ছি, গত বছর ছিল, এবছর 5 লাখ করে বরাদ্দ আছে। কিন্তু আপনি গত বছর বলেছিলেন, বারবাটিম রিপোর্টে আমরা দেখেছি লেখা আছে, আপনি বলেছিলেন জানুয়ারি মাসে আপনি জানুয়ারি 2026 সালে আপনি সমাবর্তন আয়োজন করতে চান। আপনি এমন একটা ডেট দিলেন ফেব্রুয়ারি 2027, হয়তো আমরা তখন এই বিশ্ববিদ্যালয়ে থাকবো না। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, এবছর কি সমাবর্তন হবে নাকি এটা আসলে সিটিং অ্যালাউন্সের মধ্যেই থাকবে? এই 5 লাখ টাকা কোন খাতে খরচ হয়েছে সেই হিসাব আমরা জানতে চাই। পাশাপাশি বাজেটের কথা আমি শেষের দিকে চলে এসেছি। বাজেট নিয়ে আমার সর্বশেষ কথা, বিশ্ববিদ্যালয় প্রায় 100 কোটি টাকা ঘাটতি বাজারে চলছে, সেই 100 কোটি টাকা পূরণে আপনাদের অঙ্গীকার কি? আমরা দেখতে পাচ্ছি প্রক্টর স্যার, মাননীয় ট্রেজারার স্যার তার গত বছর সিনেটের বক্তব্যে বলেছিলেন যে সরকারি বিধি বহির্ভূত অনেক খাতে বিশ্ববিদ্যালয় ব্যয় খরচ করে, এবং তার মধ্যে ছিল যে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজে প্রায় 12 কোটি টাকা খরচ। তো প্রতি বছর যদি আপনি বিশ্ববিদ্যালয়, যেটা আসলে আপনার ইউজিসি অনুমোদন করে না, সেখানে 12 কোটি টাকা খরচ করেন, তাহলে বিশ্ববিদ্যালয় তো আগামী 10 বছর পরে 200 কোটি টাকা ঘাটতি বাজারে চলবে। এভাবে তথ্য থাকবে কিনা সে উত্তর আমরা চাই। মাননীয় সদস্য, সময়ের ব্যাপারে একটু খেয়াল রাখার, সবাই বলবে তো। স্যার আমরা প্রথমেই বলেছি, স্যার আমরা 33 বছর পরে এসেছি, 33 বছর 5 মিনিট করে বললে সেটা 150 মিনিট হতো। স্যার আমি আপনাকে নিশ্চয় দিতে চাই, আমি কখনোই 150 মিনিট বলবো না স্যার, তার থেকে কখনোই কম বলবো না। তো আমরা সবাই জি স্যার আমরা সবাইকে সুযোগ দেবো স্যার। আমরা চাই আপনার সাহায্যে আমরা আজকে এই মিটিংটা খুব দ্রুত সময়ে শেষ করবো। তবে আমি স্যার আপনাকে নিশ্চয় দিচ্ছি, আমি কখনোই 150 মিনিট বলবো না স্যার, অবশ্যই তার আগে শেষ করবো স্যার। সম্মানিত সভাপতি, এরপর এখন বাজেটের আলাপ তো শেষ হলো, অনেক কথা আছে, সব কথা আসলে সময়ের কারণে বলতে পারিনি। বিশ্ববিদ্যালয়ের কিছু সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে চাই।